নমস্কার, বাংলা স্ফিয়ারের রবিবারের সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কার কথা মানব, হাইকোর্ট না নেতার? এই প্রশ্নের মীমাংসা করতে না পেরে গ্রামবাসীদের কাছে একেবারে রীতিমতো প্রহৃত হলেন স্থানীয় আইসি। শাবল পড়ল তার মাথায়, মাথা দুফাক হয়ে গিয়ে তাকে নিয়ে যাওয়া হলো সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, সেখান থেকে বহরমপুরে। তার সঙ্গে দুজন আরও পুলিশ কর্মচারীও আহত হয়েছেন। এই ঘটনাটি কোথায় ঘটেছে? আচ্ছা, তার আগে জিজ্ঞেস করি, হাইকোর্টের আদেশ মানব না নেতার কথা, এ ধরনের প্রশ্ন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোন রাজ্যে উঠতে পারে আপনারা বলুন? এটা নো প্রাইজ ফর গেসিং। আমরা সেই রাজ্যেই বাস করি, আমাদেরই বাংলাদেশ, আমাদেরই বাংলারে। আর মনুষ্য জীবনে কত রকম অপরাধ সংগঠিত হতে পারে সেটা যদি একবার বুঝতে চান, তাহলে দয়া করে ভাগীরথী তীরে মুর্শিদাবাদ জেলায় দিন কতক থেকে আসুন। হেন অপরাধ নেই যা এই একটি জেলায় সংগঠিত হয় না। এবং এই জেলায় যত অস্ত্রশস্ত্র মজুদ থাকে লোকজনের কাছে, বেআইনি অস্ত্রশস্ত্র, অবশ্যই লাইসেন্স করা নয়, আমার ধারণা আর কোনো জেলায় থাকে না। এবং এই জেলাতে কথায় কথায় মারপিট, বন্দুক চালিয়ে দেওয়া, ছুরি চালিয়ে দেওয়া, কাটারি চালিয়ে দেওয়া কোনো ঘটনাই নয়। একটা আশ্চর্য রকমের মাফিয়াগিরি এখানে চলে, যাকে বলা যেতে পারে জমি মাফিয়া। একবার আমার এক বন্ধু আমাকে বলেছিলেন যে তার জমি বহরমপুর শহরের একেবারে ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন একটা জমি ছিল, সেটা অন্য কয়েকজন লোক বিএলআরও অফিসে মালটাল খাইয়ে একদম বেআইনিভাবে নিজেদের নামে করে নিয়েছে এবং তার সব দলিল দস্তাবেজও তাদের কাছে আছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করা যায়? তো আমি ঘটনাচক্রে বহরমপুর গেছিলাম। বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নাড়ু গোপাল মুখোপাধ্যায় একদা অধীর রঞ্জন চৌধুরীর খুব ঘনিষ্ঠ ছিলেন। তাকে জিজ্ঞেস করেছিলাম, এই নাড়ু, এইসব কি হচ্ছে?
বলছে দাদা এটাই হচ্ছে, একজনের জমি আরেকজন কিনে নিচ্ছে, আরেকজন বেআইনিভাবে নিয়ে নিচ্ছে, তারপরে আইনি কাগজপত্র বের করছে, তারপর আরেকজনকে বেচে দিচ্ছে, সেখান থেকে আরেকজন বেচে দিচ্ছে। এই গোলক ধাঁধার মধ্যে পড়তে যাবেন না দাদা, আপনি এর কোনো সমাধানই পাবেন না। নাড়ুগোপাল অত্যন্ত ভালো লোক, তৃণমূলে আসে তাতে কি, আমি শুনেছি, কিছুটা চাক্ষুষও করেছি, বহরমপুর শহরের এই যে ঝকঝকে একটা চেহারা, তার পিছনে নাড়ুর অবদান খুব কম নয়। সে যাই হোক, এইরকমই একটা অবিশ্বাস্য কাহিনী গতকাল মানে শুক্রবার ঘটে গেছে কান্দির মহকুমার ওই গোকর্ণ খোসবাসপুর এলাকার কাছাকাছি। এখানেও একটা ঐতিহাসিক প্রেক্ষাপট দেওয়া দরকার। সেটা হলো কান্দির ওইসব এলাকা একদা একের পর এক জমিদারের বসতবাটি ছিল। এক একজন জমিদারের একর একর জমি, এখন জমিদারি উঠে গেছে, জমিদাররাও আর কেউ সেখানে থাকেন না। ফলে তাদের কিন্তু সত্ত্ব এখনো হাত বদল হয়নি, জমির মালিক সেই জমিদাররাই। আর এইভাবে এত অসংখ্য জমি পড়ে আছে দেখে জীব লক লক করা মাফিয়ারা কি চুপ করে থাকতে পারে বলুন? এই ঘটনাই ঘটেছে কান্দিতে। কান্দির যেখানে এই বিরোধ দেখা দিয়েছে একদা সেটিও এক জমিদারেরই সম্পত্তি ছিল। তার যে এই সম্পত্তির ওয়ারিশান এই মুহূর্তে একজন ভদ্রলোক, যিনি ওখানে থাকেন না কিন্তু বহরমপুরে থাকেন। কথাটা হলো এই জমি তিনি আদতে বিক্রি করেছেন কিনা আমি তা বলতে পারবো না, কিন্তু সত্যটা হলো এই জমিতে একটা বর্গাদার পরিবার আছেন, তারা পুরুষানুক্রমে এই জমি চাষ করেন, ফসল কাটেন এবং সেই ফসলের হয়তো একটা অংশ মালিকের বাড়িতেও পৌঁছে দেয়। হঠাৎ করে পরশু সকালে দেখা যায় তিনজন গুন্ডাস্থানীয় নেতারা তারা এসে একেবারে যন্ত্রপাতি ইত্যাদি নিয়ে ওই জমিতে এসে ধান কাটা শুরু করে দিয়েছে। কি ব্যাপার এই নিয়ে যিনি ওই বর্গাদার তিনি প্রশ্ন তোলায় তাকে বলা হয় যে আমরা এই জমি অমুক বাবুর কাছ থেকে কিনে নিয়েছি, সুতরাং এই জমির ধান আমরাই কাটব। ভেবে দেখুন, একজন গরিব বর্গাদার হঠাৎ করে যমদূতের মতো তার সামনে যদি কয়েকজন আবির্ভূত হয়ে জমির মালিকানা দাবি করে এবং তার হাতে বোনা ধান তার কাছ থেকে কেড়ে নেয়, তাহলে তার প্রতিক্রিয়া কি হবে? তিনি কিন্তু একেবারে বিশুদ্ধ গণতান্ত্রিক পথেই প্রতিবাদ করেছিলেন। কেননা এই নিয়ে বিবাদ শুরু হওয়ার পর ওই বর্গাদার সোজা হাইকোর্টে চলে যান এবং হাইকোর্ট স্পষ্ট করে আদেশ দেয় যে তাকে অন্ধকারে রেখে বা তাকে বাস্তুচ্যুত করে ওই জমিতে কেউ হাত দিতে পারবে না। এই নিয়ে যখন হঠাৎ করে আবির্ভূত হওয়া লোকজনের সঙ্গে ওই বর্গাদারের উত্তপ্ত বিতণ্ডা হচ্ছে, তখন ওখানকার স্থানীয় পুলিশ, চৌকির পুলিশ এসে যারা এসেছিল তাদের বলে আপনারা ধান কাটুন, আর এই বর্গাদারকে ধরে নিয়ে থানায় নিয়ে যান, এবং সেখানে তার উত্তম মধ্যম এসব হয়। এই খবর পেয়ে গোটা গ্রামের লোকজন, গোটা গ্রামের পুরুষ নারী বাচ্চা কাচ্চা
সবাই বেরিয়ে আসে যে আমরা কোন দেশে বাস করছি, হাইকোর্টের আদেশ যেখানে মানা হবে না সেখানে আমাদের জীবনের নিরাপত্তা থাকবে কোথায়, বলে তারা পুলিশের উপর চড়াও হয়। ওখানে ডিউটিরত পুলিশ দিশেহারা হয়ে গিয়ে আইসি বাবুকে ফোন করেন। আইসি বাবু বিরাট রংবাজি করতে শোনা যায় পরিচিত 3 জন একেবারে গুন্ডাস্থানীয় লোক এবং কয়েক ভ্যান পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন। দেখুন, জনতা যখন ক্ষিপ্ত হয় তখন পুলিশ যে কিছু করতে পারে না এরকম দৃষ্টান্ত আমরা অনেক দেখেছি। এবং ওসি আসার সঙ্গে, আইসি বা ওসি যাই বলুন না কেন, তিনি আসার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা ঝাঁপিয়ে পড়েন, পিছন থেকে কেউ একটা শাবলের বাড়ি মারে তার মাথায়। এবং আপনারা এই ভিডিওতে দেখবেন এই ঘটনার পরে কিভাবে পুলিশ ওই গরিব গুরব মানুষগুলোর বাড়িতে ঢুকে ঢুকে যাকে সামনে পাচ্ছে মারছে, যাকে পারছে তাকেই তুলে নিয়ে গিয়ে হাজতে ঢুকিয়ে দিচ্ছে। এখানে যখন এই বিবাদ, তখন পুলিশের ভূমিকাটা কি ছিল জানেন? পুলিশ সেখানে গিয়ে মীমাংসা করার জন্য বলছে এখানকার ধান প্রয়োজনে আমরা পুলিশের গুদামে রেখে দেব, তারপরে এই জমির মালিক কে আর কে সেটা নির্দিষ্ট হলে বা চূড়ান্ত হলে তার কাছে সেই ধান ফেরত দিয়ে দেব। কল্পনা করুন, হাইকোর্টের সেই আদেশ ওই আইসির কাছেও বর্গাদার নিয়ম মাফিক পাঠিয়ে দিয়েছিলেন। পাঠিয়ে দিয়ে যখন তিনি ওটা উপস্থিত করেন তখন আইসিকে বলতে শোনা যায়, আমি ওসব হাইকোর্ট ফাইকোর্ট মানি না, এরকম কত হাইকোর্ট দেখেছি, আমাকে তো চাকরি করে বাঁচতে হবে। নেতা বলছে একরকম, হাইকোর্ট বলছে আরেক রকম, আমাকে কিন্তু নেতার কথাই মানতে হবে। কুইন্টেসেন্সিয়াল সিমটম অফ তৃণমূলের দুর্বৃত্তায়নের জমানা এবং পুলিশের দলদাস না, দলের দাসানুদাস সুলভ আচরণের একটা জ্বলন্ত দৃষ্টান্ত। এবার প্রশ্ন হচ্ছে যে এই প্রথম কথা, কোন গ্রামের মানুষ, সে যত বড় চোরাচালানকারী হোক বা মাফিয়া হোক বা কিছু হোক, মাথায় যদি শাসক দলের নেতাদের আশীর্বাদ না থাকে তাহলে কি তারা কখনো অন্যের জমি দখল করার এবং অন্যের জমিতে চাষ হওয়া ধান গায়ের জোরে কেড়ে নেওয়ার চেষ্টা করতে পারে? ওই সেই একটা চমৎকার গান আছে না, পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো এর ঘরের মালিক নই। কবির অবশ্য একটা অন্যরকম ব্যঞ্জনা আছে এই গানে, কিন্তু এটা এখানেও তাই। ঘরের জমিন আমার নয়, তবু সেখানে আমাকে থাকতে হবে। ধান আমার নয়, তবু সেটাই আমাকে কেড়ে নিতে হবে। এখন মুশকিল হলো যে বর্গার নথি, সেই বর্গার নথি আমি সচক্ষে দেখেছি এবং আদালতে ফয়সালা হওয়ার আগেই ওই 93 মালিক এই বর্গাদারকে চমকাতে শুরু করেন এবং নিজেদের মতো চাষবাস শুরু করে দেন। এখন হাইকোর্টের রায়ের
কাগজ দেখালেও যখন পুলিশ মানছে না, এবং ওই 3 স্বঘোষিত মালিক ধান কাটার জন্য মেশিন ভাড়া করে নিয়ে এসে জমিতে নামিয়ে দিয়েছে, তখন গোটা গ্রাম তাজ্জব হয়ে গেছে। এটাও কিন্তু বাংলার গ্রামের মানুষের একটা অন্যতম বৈশিষ্ট্য। তারা একটা বিন্দু পর্যন্ত সহ্য করেন, কিন্তু এখনো তাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, একজন বিপদে অন্যের পাশে দাঁড়ানো, এই সনাতন ঐতিহ্য কিন্তু তারা মেনে চলছেন, আরো চলবেন। আর যখন তারা ক্ষিপ্ত হন, তখন ওসব পুলিশ মিলিটারি পাঠিয়েও কোনো লাভ হয় না। যেমন এই বর্গাদারের মেয়ে রেণুকা খাতুনের দাবি, হাইকোর্ট আমার বাবার পক্ষে রায় দিয়েছে, তা সত্ত্বেও জোর করে পুলিশকে সঙ্গে নিয়ে এসে ওরা জমির ধান কাটতে গিয়েছিলেন। আচ্ছা, এর চেয়ে হকের কথা আর কি হতে পারে? এখন জমি ধান কাটার জন্য মেশিন ভাড়া করে নিয়ে আসে এরা। গোকর্ণ ক্যাম্পের পুলিশ জমির ধান কাটার অনুমতিও দেয়। কার জমিতে কে ধান কাটবে তার অনুমতি দেওয়ার পুলিশ কে বলুন তো? কিন্তু পুলিশ যেসব জায়গায় তাদের নাক গলানোর কথা নয়, যদি না কোনো ডিসপিউট হয় বা যদি না কোনো মারপিট হয়, once it becomes a law and order issue, পুলিশ ক্যান ইন্টারভিউ। কিন্তু যখন এটা একটা সিভিল ডিসপিউটে আছে, তখন এখানে পুলিশের করণীয় আছেটা কি? কিন্তু এখানে এ রাজ্যে পুলিশের সব কিছুতে করণীয় আছে। যদি তৃণমূলের কোনো নেতা গিয়ে থানায় অভিযোগ করেন যে মশাই, আমার পাশের বাড়ির ভদ্রলোক রাত্রিবেলা এমন ডাক ডাকছেন যে আমার ঘুম হচ্ছে না, অবাক হবেন না যদি পরের দিন দেখেন পুলিশ একদম দলবল নিয়ে সেই ভদ্রলোককে হাজতে তুলে নিয়ে গেল তার নাক ডাকানি বন্ধ করতে। কল্পকাহিনীর মতো লাগছে তো, কিন্তু না, এটাই হকিকত, এটাই সত্য, এটাই আমাদের পশ্চিমবঙ্গ। এখন এই 3 মালিক কে? এদের একজনের নাম হাসিবুর শেখ, এছাড়া আইনল বলে আরেকজন আছেন। তৃতীয় জনের নামটা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু এই 3 জনের ঘনিষ্ঠতা কার সঙ্গে? এরা তো স্বয়ম্ভু হয়ে অন্যের জমির ধান কাটতে আসেনি। দেখুন, যেহেতু এই মুর্শিদাবাদ জেলাটা সম্পর্কে আমার একটা বেশ মোটামুটি বলতে পারেন কলকাতার সাংবাদিক হলেও আমার যথেষ্ট ধারণা আছে, তাই আমি জানি যে 20 বছর আগেও যেসব নেতাদের আমি অধীর চৌধুরীর পায়ের তলায় ল্যাজ নাড়তে দেখতাম, তাদের নিজেদেরই এখন ল্যাজ এত মোটা হয়ে গেছে যে তারা ধরাকে সরা জ্ঞান করছে। এদের মধ্যে সবার আগে যদি কারো নাম করতে হয়, তার নাম হচ্ছে অপূর্ব সরকার, কান্দি থেকে নির্বাচিত তৃণমূলের এমএলএ। কিন্তু এলাকার লোক তাকে অপূর্ব নামে চেনে না, চেনে ডেভিড নামে। আর ডেভিডের দাদা বাপি সরকার, এই যে 3 জন স্বঘোষিত মালিক, তারা এই বাপি সরকারের ভাড়াটে গুন্ডা হিসেবে নানাবিধ কাজ করে থাকে বলে ওখানে জনসাধারণের একেবারে সোজাসুজি অভিযোগ। তার মানে নেতা হচ্ছেন বাপি সরকার। হাইকোর্টের এই আদেশটা কোন বিচারপতি দিয়েছেন বলতে পারবো না,
কান্দি মহকুমায় তাদের প্রতাপ এতটাই যে তারা একটা টেলিফোন করে থানার বড়বাবুকে কিছু বললে হাইকোর্টের আদেশও আস্থা করে পুলিশ ফেলে দেয়। নানাভাবে এই ঘটনার বর্ণনা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে জনতার দোষ, কেউ বলছে পুলিশের দোষ। দোষ সেই অর্থে দেখলে একটা বেআইনিভাবে জবরদখলকারী কয়েকজন লোকের দোষ, এবং তারা যদি তাদের গুন্ডামি করতে এসে অন্যের ভাত কেড়ে নেওয়ার ব্যবস্থা করে, তার কাছে আদালতের সরকারি নথি থাকা সত্ত্বেও, তাহলে তো সে ছেড়ে দেবে না। তার সামনে কি রাস্তা থাকে বলুন তো? পুলিশকে দেখানো হচ্ছে হাইকোর্টের কাগজ, কাজ হচ্ছে না। উল্টে পুলিশ এসে জবরদখলকারীদের বলছে আপনারা ধান কাটুন, যেন ওটা পুলিশের বাবার পৈতৃক জমিতে ধান কাটা হচ্ছে। তারা থ্রেশার, তারপরে আজকাল হারভেস্টার বলে এক ধরনের মেশিন হয়েছে, ধান কাটার কায়িক পরিশ্রম করার আর তেমন একটা প্রয়োজন হয় না। একবার ওই বিরাট বিরাট দামড়া সাইজের মেশিনগুলো ধান খেতে নামিয়ে দিলেই তারাই ধীরে ধীরে ধান কাটতে কাটতে এগিয়ে চলে। সুতরাং এই যে পুরো বন্দোবস্তটা, এটা পুলিশের ডাইরেক্ট কন্নাইভেন্স অ্যান্ড কমপ্লিসিটি ছাড়া সম্ভব। আর পুলিশের কি খেয়ে দেয়ে কাজ পড়েছে যে গ্রামের ভিতরে এই ধরনের একটা সিভিল বিবাদের মীমাংসা করতে তারা যাবে, যদি না কান্দির নতুন জমিদাররা তাকে আদেশ দেন। সুতরাং আসলে ব্যাপারটা কি জানেন? মূল সমস্যাটা হচ্ছে, আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে জেলার মানুষগুলো তারা যে খেটে খেতে চায় না তা নয়, প্রচুর তো পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যায়, তাদের পাঠানো রেমিটেন্স থেকে সংসার চলে, ভালোভাবে চলে। আর যারা পড়ে রয়েছে, কোথাও যেতে পারে না নানা কারণে, তাদের সামনে সৎ উপায়ে কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থাই নেই। তাহলে তারা অনিবার্যভাবে যে পথে যাওয়ার সেই পথটাই বেছে নেয়। কেউ গরু পাচার করে, কেউ নারী পাচার করে, কেউ আবার শিশু পাচার করে, কেউ ড্রাগ পাচার করে, কেউ আবার ফেন্সিডিল পাচার করে, কেউ আবার বাংলাদেশের সন্ত্রাসীদের হাতের পুতুল বনে যায়, আবার কেউ শাসক নেতাদের অনুগৃহীত হয়ে দরিদ্র মানুষের উপর এই ধরনের বল প্রয়োগ করে। দোষ এদের নয়, আমি আবার বলছি, দোষ এই অভাগা পশ্চিমবঙ্গের, যে বাংলায় গ্রামের মানুষ ভদ্রস্থ বেতন পায় না বলে অন্যত্র চলে যায়, আর শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা ক্লাস 12 পাস হলেই ট্রেনে যাবে না প্লেনে যাবে, এই বিতর্কের মধ্যে পড়ে যায়। সুতরাং এই যে একটা সর্বনাশা ব্যবস্থা, এই ব্যবস্থাই হচ্ছে নৈরাজ্যের উৎপত্তি স্থল। সুতরাং বদল যদি করতে হয় তাহলে এখানেই কামান দেখতে হবে, অন্য কোথাও নয়।
ভালো থাকবেন, নমস্কার।